ক্লাসের সবথেকে বেশি হাবাগোবা ছেলেটি ফাইনাল পরীক্ষায় সকলের থেকে অনেক বেশি মার্কস পায়। তার এই অনেক বেশি মার্কস পাওয়া দেখে ক্লাসের শিক্ষক থেকে তার সকল সহপাঠী সকলেই অত্যন্ত অবাক হয়ে যায়, কেননা সে অসম্ভবকেই সম্ভব করে ফেলেছে। কিন্তু কিভাবে? একটিমাত্র মোবাইল অ্যাপ, সেই মোবাইল অ্যাপের মধ্যে নিজের ইচ্ছা ভিডিও করে প্রকাশ করলেই সেই মোবাইল অ্যাপটি তাদের ইচ্ছা পূরণ করে দিচ্ছে। এই গিরিগো নামের মোবাইল অ্যাপটির রহস্য আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। সে কেন করছে মানুষদের ইচ্ছে পূরণ, কিন্তু কেউ জানতো না অ্যাপসটি যখন মানুষের ইচ্ছে পূরণ করে তখন থেকেই 24 ঘন্টা কাউন্টডাউন শুরু হয়ে যায়, আর 24 ঘন্টা শেষ হওয়া মাত্রই খুব বীভৎসভাবে সেই ব্যক্তির মৃত্যু হয়ে যায় যার সে ইচ্ছে পূরণ করে দিয়েছিল। তাহলে চলুন হাড়হিম করে দেওয়া এই কোরিয়ান ড্রামাটি সকলে মিলেই উপভোগ করি। গল্পের শুরুতে দো হেরিয়ং নামের মেয়েটি জানালায় তার নাম লিখছিল এবং সাথে জন্ম তারিখ লিখে দিচ্ছিল। তারপর মোবাইল ফোনে গিরিগো অ্যাপসটি ওপেন করে তার ইচ্ছেটি রেকর্ড করছিল। তার ইচ্ছেতে সে বলছিল, আমার ইচ্ছে হচ্ছে তোমরা সকলেই খুব তাড়াতাড়ি অনেক কষ্টে মারা যাও। এরপরে কাটার দিয়ে সে তার নিজের গলাটি কেটে ফেলে এবং নিজেকে কোনো এক অশুভ শক্তির কাছে উৎসর্গ করে দেয়। এখানে দো হেরিয়ং কাদের মৃত্যু চাচ্ছিল এটি আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এর পরের সিনে গল্পের মূল চরিত্র সিয়া নামের মেয়েটিকে আমরা দেখতে পাই। তার ঘরে সাজানো রয়েছে অনেকগুলো মেডেল এবং ট্রফি। এ থেকে আমরা বুঝতে পারি সিয়া একজন লং জাম্প অ্যাথলেটিক্স। আর এই বাসায় সে তার আন্টির সাথে থাকে। তার আন্টি একজন নার্স। সে সকালে উঠেই হসপিটালে চলে গিয়েছে আর তার কার্ডটি সিয়ার জন্য টেবিলে রেখে গিয়েছে যেন সে দুপুরবেলায় লাঞ্চ করতে পারে বাইরে কোথাও। সিয়া হাই স্কুল স্টুডেন্ট। সেই স্কুলে যাওয়ার আগে তার বয়ফ্রেন্ড গিয়ন উকে মেসেজ করে, যে কিনা তার উপরের ফ্ল্যাটেই থাকে। সিয়া এর মেসেজ পেয়ে তার সাথে স্কুল যাওয়ার জন্য গিয়নু দৌড়ে চলে আসে তার কাছে। তাদের দুজনের প্রেমের ব্যাপারে তাদের অন্য সকল বন্ধুরা আবার কেউ কিচ্ছুই জানতো না। এরপরে তারা দুজনেই স্কুলের দিকে রওনা হয়ে গেল। তারপর সিয়া এবং গিয়ন উ এর সহপাঠী নারীকে আমরা দেখতে পাই, যে কিনা অনেক বড় লোকের মেয়ে। তার চলাফেরা দেখেই বোঝা যায় সে মোবাইলের মধ্যে অ্যাস্ট্রোলজি চেক করতেছিল। আজকের অ্যাস্ট্রোলজি হিসেবে মনের ভেতরের কথা সেই মানুষকে বলে দেওয়ার উপযুক্ত সময়। সিয়া এবং গিয়নুকে রাস্তায় দেখার সাথে সাথে নারী গাড়ি থেকে নেমে পড়ে, কারণ গিয়ংউকে নারী ভেতরে ভেতরে পছন্দ করত। আর ঠিক তখনই সেখানে হিয়ংউক নামের তাদের আরেক সহপাঠী চলে আসে। সিয়া চোখের ইশারায় হিয়ংউককে সেখানে কিছু বলতে বলে। তখন হিয়ংউক জিয়নুকে বলে, কিরে আজকাল তোকে সিয়ার আশেপাশে অনেক দেখছি, তোদের ভিতরে চক্কর চলতেছে নাকি? আর নারীকে জিজ্ঞেস করে, কিরে নারী, আমি কি ঠিক বলছি না? এই কথা শুনে নারী অনেক রেগে যায়, কেননা নারীও ভিতরে ভিতরে গিয়ন উকে অনেক পছন্দ করত। তখন হিয়ংউক নারীকে জিজ্ঞেস করলো, তুই এত রেগে যাচ্ছিস কেন? তুইও কি গিয়নুকে অনেক পছন্দ করিস নাকি? তখন নারী বলে, হ্যাঁ আমি অনেক পছন্দ করি। এই বলে সে রেগে একাই ক্লাসে চলে যায়। এরপরে ক্লাসের ভিতরে হাজুন নামের আরেক সহপাঠীকে দেখতে পাই, যে কিনা আবার সিয়াকে অনেক পছন্দ করে। আর সে আইটি বিষয়ে অনেক এক্সপার্ট। আর এরা 5 জনেই বেস্ট ফ্রেন্ড। তারা ছোটবেলা থেকেই একই সাথে পড়াশোনা করে বড় হচ্ছে। হিয়ংউকের ল্যাপটপটি নষ্ট হয়ে গিয়েছিল আর সে সেটি হাজুনকে ঠিক করতে দেয়। এখানে আমরা জানতে পারি যে দুদিন পরেই হিয়ংউক এর জন্মদিন। আর তখনই সেখানে তাদের ক্লাস টিচার চলে আসে তাদের শেষ পরীক্ষার ফলাফল জানানোর জন্য। পুরো শহরের মধ্যে গণিত বিষয়ে সবথেকে বেশি মার্কস পেয়েছে এই ক্লাসেরই 2 জন। তারা হচ্ছে হাজুন এবং হিয়ংউক। হিয়ংউক এর নাম শুনে সকলেই চমকে ওঠে, কারণ সে পড়াশোনায় অতটাও ভালো ছিল না, কিন্তু সকলের থেকেই ভালো মার্কস কি করে পেল? আর তখনই হিয়ংউকের মোবাইলে গিরিগো অ্যাপস থেকে একটি নোটিফিকেশন আসে, যেখানে লেখা ছিল ইউর উইশ হ্যাজ বিন গ্রান্টেড। এদিকে ক্লাস শেষে হিয়ংউকের সকল বন্ধু তাকে নিয়ে বসে আর জিজ্ঞেস করে, হিয়ংউক সত্যি করে বল, তুই পরীক্ষায় কি এমন চিটিং করেছিস যার জন্য তুই সকলের থেকে বেশি মার্কস পেয়েছিস? তখন হিয়ংউক জানায়, আমি একটি মোবাইল অ্যাপস খুঁজে পেয়েছি। ভিডিওতে ইচ্ছে রেকর্ড করে সেন্ড করলেই সেই ইচ্ছেটি পূরণ হয়ে যায়। তবে হ্যাঁ, ইচ্ছেটি একদম মনের ভেতর থেকেই প্রকাশ করতে হবে, তাহলেই সেটি পূরণ হবে। কিন্তু কেউ তার কথা বিশ্বাসই করতে চাচ্ছিল না। আর তখন সে সেই অ্যাপসটির লিঙ্ক সকলকে পাঠিয়ে দেয়, কারণ অ্যাপসটি প্লে স্টোরে খুঁজে পাওয়া যাবে না। তারপর সবাই সেখানে থেকে চলে গেলে হিয়ংউক তার মোবাইলে একটি 24 ঘন্টার কাউন্টডাউন দেখতে পায়। আর সে ভাবে এটি হয়তো ওয়েটিং টাইম পরবর্তী ইচ্ছা চাওয়ার জন্য। পরের সিনে দেখতে পাই ক্লাস শেষে নারী সিয়া এর কাছে হিয়ংউকের নামে কিছু কূটনীতিমূলক কথা বলতেছিল, কিন্তু সিয়া বলতেছিল, ওর উপরে এত ক্ষেপে থাকিস না, মাসুম চেহারা ওর। আর নারী এর সকল কথাই হিয়ংউক নিচে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিল। নারী এবং সিয়া সিঁড়ি দিয়ে নামার সময় দেখলো হিয়ংউক তাদের সকল কথা শুনে ফেলেছে। তখন হিয়ংউক বলে যে, বলতে বলতে কেন থেমে গেলি? নারী বলে, না আমরা তোর বিষয়ে তেমন কিছু বলিনি, তোর বার্থডে গিফট নিয়ে আলোচনা করতেছিলাম। তখন হিয়ংউক একটু হাসি খুশি ভাব প্রকাশ করে তাদের দুজনের সামনে, কিন্তু তারা দুজন চলে যাওয়ার পরে আমরা বুঝতে পারি হিয়ংউক নারী এবং সিয়া এর সকল কথাই শুনে ফেলেছিল। এরপরে নাইট শিফটে গিয়ংউ এবং সিয়া জাম্প প্র্যাকটিস করতে যায়, আর হাজন এবং হিয়ংউক
ম্যাথ প্র্যাকটিস ক্লাস করতেছিল। ক্লাস টাইমে হিয়ং উক এর মোবাইলে সিয়া এর নাম্বার থেকে কল আসে। হিয়ং উক শুনতে পায় মোবাইলের উপরে গিয়ন উ, নারী এবং সিয়া কথা বলতেছে। তারা বলতেছিল হিয়ং উকের বার্থডেতে আমরা কেউ যাব না, তার তো মুখটাই আমাদের দেখতে ইচ্ছে করে না, বা এরকম টাইপের আরো কিছু কটু কটু কথা, যা শুনে হিয়ং উকের মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপরে হিয়ং উক বারবার সিয়া এর মোবাইলে কল করতেছিল, কিন্তু কল রিসিভ হচ্ছিল না, কারণ সিয়া তো জাম্প প্র্যাকটিস করতেই ব্যস্ত। তাহলে হিয়ং উককে সিয়া এর নাম্বার থেকে কে কল করলো? ড্রামাটির আসল টুইস্ট এখানে থেকেই শুরু। পরবর্তী সিনে জাম্প প্র্যাকটিস এর কোচ সিয়াকে জানায়, তুমি তো ন্যাশনাল টিমে সিলেক্ট হয়ে গেছো, আগামী 7 দিন পরেই তোমার ভাইবা হবে, প্র্যাকটিস করতে থাকো। আর হ্যাঁ, গিয়ন উ এর সাথে যে তোমার চক্কর চলতেছে সেটা আমি জানি, তুমি গিয়ন উকেও তোমার সাথে প্র্যাকটিস করতে বলতে পারো। যাই হোক, এরপরে সিয়া গিয়ন উ এর সাথে বাসায় চলে আসে। আসার সময় সে গিয়ন উকে বলে, আমি ন্যাশনাল টিমে সিলেক্ট হয়েছি, আগামী 7 দিন পরেই আমার ভাইবা। এরপরে যে যার বাসায় চলে আসে। সিয়া বাসায় এসে তার আন্টিকে ন্যাশনাল টিমে সিলেক্ট হওয়ার কথাটি জানায়। আর তখনই দেখতে পারে হিয়ং উক তাকে অনেকগুলো কল করেছে। ঠিক তখনই গিয়ন উ সিয়াকে মেসেজ করে বলে, তোমার ন্যাশনাল টিমে সিলেক্ট হওয়ার উপলক্ষে আজকে আমরা বাইরে ডিনার করব, চলে আসো। একসাথে ডিনার করার সময় খুশিতে তার ন্যাশনাল টিমে সিলেক্ট হওয়ার কথাটি সকলকে জানানোর জন্য সিয়া মোবাইলটি হাতে নেয়। আর তখনই তার মনে পড়ে হিয়ং উক তাকে অনেকবার কল করেছিল, আর সে সঙ্গে সঙ্গেই হিয়ং উককেই আগে কল করে। হিয়ং উক কল রিসিভ করার পরেই সিয়া হিয়ং উককে বলে, কি খবর হিয়ং উক, তুমি আমাকে কিছুক্ষণ আগে কিছু বলতে কল করেছিলে, এখন বলো। তখন হিয়ং উক বলে, আমি তোমাকে আগে কল করিনি, বরং তুমি আগে কল করেছো। যাই হোক, তুমি কি আমার বার্থডে পার্টিতে আসবে না? তখন সিয়া বলে, দোস্ত মাফ করে দে, আমি আজকেই জানতে পারলাম আমি ন্যাশনাল টিমে সিলেক্ট হয়েছি, আমার প্র্যাকটিস আরো বেড়ে গিয়েছে, হয়তো আসতে পারবো না। এই কথা শুনেই হিয়ং উক কলটি কেটে দেয়। সিয়া হিয়ং উককে কল করলে তার মোবাইলটি বন্ধ পায়। আর তখন সিয়া এবং গিয়ন উ প্ল্যান করে যে কোচকে বলে সিয়া এর ট্রেনিংটি 1 সপ্তাহ পিছিয়ে নেবে, যেন তারা সকলেই হিয়ং উক এর বার্থডেতে অ্যাটেন্ড করতে পারে। আর ঠিক তখন গিয়ন উ একটি পেপারে তার বার্থডে লিখে গিরিগো অ্যাপসের মধ্যে তার উইশ রেকর্ড করে। সে বলে সিয়া এর ট্রেনিং যেন ক্যান্সেল হয়ে যায়। সিয়া জিজ্ঞেস করে, কি পাগলামি করছো এসব? তখন গিয়ন উ বলে, এই অ্যাপস দিয়ে যদি গণিতের ফুল মার্কস পাওয়া যায় তাহলে তোমার ট্রেনিংও ক্যান্সেল হয়ে যাবে। আর উইশ রেকর্ড শেষে ভিডিওটি সেন্ড করে দেয়। যদিও গিয়ন উ এটি মজার ছলে করেছিল, কিন্তু এটি অ্যাকসেপ্ট হয়ে যায়। পরের দিন ক্লাস চলাকালীন হিয়ং উক টেবিলে মাথা রেখে সিয়া এর পাশেই থাকা খালি টেবিলে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আর তখনই তার মোবাইলে গিরিগো অ্যাপ থেকে 2 মিনিটের কাউন্টডাউন ভেসে ওঠে। আর সেই কাউন্টডাউনের শব্দ হতে থাকে, যেটি তাদের টিচার শুনে ফেলে আর বলে, কার মোবাইল বাজতেছে, তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ো। তখন গিয়ন উ হিয়ং উককে বলে, স্যার রেগে আছে, তাড়াতাড়ি উঠে পড়। আর তখনই হিয়ং উক অ্যাবনর্মাল আচরণ করতে শুরু করে, যেন তার শরীর অন্য কেউ কন্ট্রোল করছে। হিয়ং উক কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যায় আর তার ব্যাগ থেকে একটি কাটার বের করে। এটি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে আর হিয়ং উককে থামানোর চেষ্টা করে। গিয়ন উ যখন তাকে থামানোর চেষ্টা করে, সে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আর তখন দেখতে পারি সেই কাটারটি দিয়ে কোনো এক অদৃশ্য শক্তি হিয়ং উককে খুন করার চেষ্টা করছে। হিয়ং উক হয়তো সিয়া এর পেছনে সেই অদৃশ্য শক্তিকে দেখতে পারে, আর সে সিয়াকে বলে, তুমি এখানে থেকে তাড়াতাড়ি সরে যাও। আর সে দৌড়ে সেই অদৃশ্য শক্তির উপর আক্রমণ করলে সিয়া সহ দরজা ভেঙে ফ্লোরে এসে পড়ে যায়। আর হিয়ং উক তখন তার মোবাইলে দেখতে পারে আর মাত্র 27 সেকেন্ড আছে, আর সে বলতে থাকে, কেউ আমাকে বাঁচাও। তারপরে সেই অদৃশ্য শক্তি হিয়ং উকের শরীরে আবারও প্রবেশ করে। হিয়ং উক তখন নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে তার সর্বশক্তি দিয়ে, কিন্তু তার শরীরে থাকা অদৃশ্য শক্তি তার হাতের মাধ্যমে তার গলাটি কেটে ফেলে। আর হিয়ং উক সেখানেই মারা যায়। আমরা দেখতে পাই তার মোবাইলের কাউন্টডাউন 0 হয়ে গেছে। তারপরে ফ্ল্যাশব্যাকে আমাদেরকে গত রাতের ঘটনা দেখানো হয়, যেখানে সিয়া জন্মদিনের গিফট নিয়ে হিয়ং উকের বাসার সামনে গিয়েছে তাকে অগ্রিম উইশ জানাতে, কারণ সে তার জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকতে পারবে না তাই। কিন্তু সে বলে, আমি আসতে না পারলেও বাকি সকল বন্ধুরা সকলেই আসবে বলেছে। হোজান আসবে, গিয়ং উ আসবে, আর গিয়ন উ আসলে নারী তো তার পিছিয়ে চলে আসবে। আমি আগামীকাল পার্টিতে আসতে পারবো না, তাই তুমি আমাকে মন থেকে ক্ষমা করে দিও। তখন হিয়ং উক বলে, হ্যাঁ আমি তোমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছি সিয়া, তবে আজকে আমার সাথে একটি আজব ঘটনা ঘটেছে। তোমার নাম্বার থেকে আমার এখানে কল এসেছিল, আমি জানি তখন তুমি কল করোনি, জানি না কেন এমন হচ্ছে আমার সাথে। এরপরে সিয়া তার লং জাম্প কোর্সের কাছে আসে। তার কোর্স জানায় হিয়ং উকের মৃত্যুর কারণে তার ট্রেনিং 3 দিন পিছিয়ে নেওয়া হবে। তখন সিয়া বুঝতে পারে যে তার বয়ফ্রেন্ড গিয়ন উ এর ইচ্ছাও পূরণ হতে যাচ্ছে। সিয়া কোর্সকে রিকোয়েস্ট করে ট্রেনিং বন্ধ না করতে। তখনই আচানক উপর থেকে সিলিং এর একটি প্যানেল সিয়ার সামনে পড়ে যায়। তখন এইটাই বোঝা যায় যে কেউ যদি উইশকে থামিয়ে দিতে চায়
বা সেখানে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তারই মৃত্যু অবধারিত। তখন সে দ্রুত ক্লাসরুমে গিয়ন উ এর কাছে চলে আসে আর এসে দেখে গিয়ন উ এর উইশ পূরণ হয়ে গেছে এবং তার মোবাইলেও 24 ঘন্টার জন্য টাইমার শুরু হয়ে গেছে। 24 ঘন্টা শেষ হয়ে গেলে হয়তোবা গিয়ন উ ও আর কারোর সাথে এই পৃথিবীতে থাকবে না। তখন হাজুন গিয়ন উ এর মোবাইল থেকে গিরিগো অ্যাপসটি আনইনস্টল করার চেষ্টা করে, কিন্তু আনইনস্টল না হলে তখন মোবাইলটি ফ্যাক্টরি রিসেট দিয়ে দেয়। কিন্তু তারপরেও কোনোভাবেই অ্যাপসটিকে মোবাইল থেকে সরানো যাচ্ছে না বা মোবাইলে যে 24 ঘন্টার কাউন্টডাউন শুরু হয়ে গেছে সেটিকেও কোনোভাবেই থামিয়ে দেওয়া যাচ্ছে না। তখন হাজুন বলে, আমি যদি এই অ্যাপসের প্রোগ্রামিং কোডটা চেক করতে পারি তাহলে হয়তো এই অ্যাপকে কোনোভাবে থামিয়ে দিতে পারবো বা টাইমটিকে পরিবর্তন করে দিতে পারবো, তবে এর জন্য আমার ল্যাপটপটির প্রয়োজন। তখন সিয়া বলে, ঠিক আছে, যা কিছু প্রয়োজনীয় জিনিস সকল কিছু নিয়ে আমার বাসায় চলে আসো সবাই। সিয়া আর গিয়নু একসাথে করে বাসায় চলে আসে। গিয়নু যখন আরাম করতেছিল ঠিক তখনই তার মোবাইলে সিয়া এর সিম নাম্বার থেকে কল চলে আসে, যেখানে শোনা যায় সিয়া এবং নারী গিয়ন উ এর নামে অনেক অভদ্র কথা বলতেছিল। তখনই গিয়ন উ এর মনে খটকা লাগে আর সে দৌড়ে নিচের ফ্ল্যাটে চলে আসে সিয়া এর রুমে আর সিয়াকে কথাগুলো শোনানোর জন্য মোবাইলে লাউড স্পিকার দেয়, কিন্তু তখনই মোবাইলের কলটি কেটে যায়। তখন গিয়ন উ বলে, মনে হচ্ছে আমাদের মোবাইল হ্যাক হয়েছে, তারা আমাদের সকল কথাই শুনতে পাচ্ছে। তখন সিয়া বলে, হিয়ং উকো একই কথা বলেছে, সে বলেছে আমার সিম নাম্বার থেকে কল গিয়েছে আর সে আমার কণ্ঠ শুনতে পেয়েছিল, কিন্তু এ বিষয়ে আমি কিছুই জানি না, আমি হিয়ংউককে সেদিন কল করিনি। তারপর সিয়া এর রুমে নারী আর হাজুনও চলে আসে। এরপরে গিয়ন উ এর মোবাইল থেকে হাজুনের ল্যাপটপে গিরিগো অ্যাপের ফাইল এবং পুরো সিস্টেমটি ট্রান্সফার করে নেয় এর ভেতরে থাকা প্রোগ্রামিং কোডগুলোতে কি রয়েছে সেটি দেখার জন্য। আর এরপরেই মোবাইলটি পুরোপুরিভাবেই ফ্যাক্টরি রিসেট দিয়ে দেয় আর সাথে সাথেই গিয়ন উ এর চোখে অনেক জ্বালাপোড়া করতে শুরু করে। সে চোখে চাপতে চাপতে পুরো চোখটি রক্তের মতো লাল বানিয়ে ফেলে আর সামনের দিকে তাকাতেই ঘরের কোনায় একটি অতৃপ্ত আত্মার ছায়া দেখতে পায়, যেটি তার উপরে এখন পুরোপুরি কন্ট্রোল নিতে যাচ্ছে। আর সেখানে নারীও সেই আত্মাটিকে দেখতে পায়, তবে হাজুন আর সিয়া এই আত্মাটিকে কোনোভাবেই দেখতে পায়নি। তারা বুঝতেছে না যে কি হচ্ছে এখানে। আর আত্মাটা যখন গিয়ন উ এর শরীরে দখল নেয় তখন নারী অন্যদিক থেকে ভিডিও রেকর্ড করে আর এদিকে আত্মাটি গিয়নুকে রক্তাক্ত করে ফেলে। হাজুন এটি দেখার পর যখন গিয়নুকে থামাতে যায় তখন গিয়নু হাজুনের গলা ধরে আকাশের দিকে তুলে ধরে রাখে। এই কাণ্ড দেখে সিয়া নিজেকে সামলাতে না পেরে পেছন থেকে তার ল্যাপটপটি দিয়ে গিয়ন উ এর মাথায় আঘাত করে আর গিয়ন উ তখন হাজুনকে ছেড়ে দিয়ে ফ্লোরেই জ্ঞান হারিয়ে পড়ে। তখন আমরা আবারও বুঝতে পারি কেউ যদি এই উইশ বা টাইমারকে থামাতে চায় তখন সেখানে এই অতৃপ্ত আত্মাটি এসে তাণ্ডব চালায়, যা আমরা এর আগেও দেখেছিলাম। ছিয়া যখন তার কোচের কাছে ট্রেনিং বন্ধ না করার জন্য রিকোয়েস্ট করতে যাচ্ছিল তখনও তার উপরে হামলা হয়েছিল। তারপর গিয়নুকে হাসপাতালে নিয়ে আসা হয় আর সিয়াও হাসপাতালে এডমিট হয়েছিল। তখন সেখানে নারী আসে আর বলে, তোমার ঘরে যদি এমন কিছু থাকে যা এখানে আনা দরকার আমাকে বলো, আমি এনে দিচ্ছি। তখন সিয়া বলে যে না, আমার কোনো কিছুই আর আনার বাকি নেই, যা প্রয়োজন তা সব আমার আন্টি নিয়ে এসেছে, তোমার ব্যাগ তো আমার ঘরে রয়েছে, তুমি চাইলে গিয়ে আনতে পারো, আমার ঘরের লক হচ্ছে আমার বার্থ ডেট। আর এদিকে হাজুন বাসায় এসে আবারও তার কম্পিউটারে গিরিগো অ্যাপস নিয়ে রিসার্চ করতে থাকে আর তখনই তার বড় বোন হার্টসেল তাকে কল করে আর বলে, তুমি যে অবস্থায় আছো ওই অবস্থাতে আর কোনো কিছুই ধরবে না, বিপদ তোমাদের পিছু করতেছে। মূলত হার্টসেল একজন সাইকিক, সে অনেক দূর থেকেই তার ভাই এবং তার ভাইয়ের বন্ধুদের বিপদ দেখতে পাচ্ছিল। হাজুন তার বোনের কথা বিশ্বাস করতে চাচ্ছিল না। এরপর তার বোন তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বলার পরে তার বিশ্বাস হয়ে যায়। এরপর হ্যাটসেল তার পাথরের ঢিপি থেকে সাদা রঙের সেই শক্তিশালী সাপটিকে বের হয়ে আসতে দেখে আর সে তখনই বুঝতে পারে বিপদ ঘনিয়ে আসতেছে। তখন হ্যাটসেল হাজুনকে বলে, তুমি তাড়াতাড়ি সিয়াকে নিয়ে আমার বাসায় চলে আসো। এদিকে হসপিটালে গিয়ন উ এর হার্ট অ্যাটাক এসে যায়। তখন সিয়া উপায় খুঁজে না পেয়ে গিরিগো অ্যাপসটি ওপেন করেই একটি উইশ সেন্ড করে, যেখানে সে বলে গিয়নু যেন মারা না যায়, কিছুক্ষণের মধ্যেই যেন তার হার্ট অ্যাটাক থেমে গিয়ে সে সুস্থ হয়ে যায়। ঠিক তখনই হাজুন হসপিটালে দৌড়ে এসে দেখে সিয়া অলরেডি তার উইশ সেন্ড করে ফেলেছে গিরিগো অ্যাপের মধ্যে। এরপরে দেখতে পাই আইসিইউ এর ভিতরে গিয়ন উ এর হার্ট অ্যাটাক থেমে যায় এবং সে সুস্থ হয়ে যায়। আর এদিকে সিয়ার মোবাইলে 24 ঘন্টার জন্য টাইমার শুরু হয়ে যায়। এদিকে নারী নামের মেয়েটি সিয়ার বাসায় আসে অন্য একটি মতলব নিয়ে। সে সিয়া এর বাসায় এসে গিয়ন উ এর মোবাইলটি খুঁজতে থাকে। সে মোবাইলটি খুঁজে পাওয়া মাত্রই দেখতে পায় গিয়ন উ এর মোবাইলের টাইমার থেমে গেছে। তখন আমরা দেখতে পাই নারীও কোনো কারণে গিরিগো অ্যাপসের মধ্যে তার একটি উইশ সেন্ড করেছিল। গিয়ন উ এর মোবাইলের টাইমার থেমে যাওয়ার সাথে সাথেই নারী এর মোবাইলেরও টাইমার থেমে যায়, যেহেতু গিয়ন উ এর জন্য সিয়া উইশ সেন্ড করেছিল, তাই গিয়ন উ এর মোবাইলের টাইমারটি থেমে যাওয়া স্বাভাবিক। কিন্তু নারী গিরিগো অ্যাপসে কি বা উইশ সেন্ড করেছিল বা তার টাইমারই বা কেন থেমে গেল, এই প্রশ্ন তো থেকেই যায়। কিছুক্ষণের মধ্যেই এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। এদিকে সিয়া এবং হাজুন তার বড় বোনের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। ট্যাক্সি ড্রাইভার মাঝপথে এসেই তাদের নামিয়ে দেয়, কারণ সামনে আর গাড়ি নিয়ে যাওয়ার রাস্তা নেই। তখন তারা পায়ে হেঁটেই গভীর জঙ্গলের ভেতরে যেতে থাকে, কারণ তার বোনের বাসা গভীর জঙ্গলের ভেতরেই। কিছুক্ষণ পরেই তারা বাড়ির গেটে এসে হাজির হয়।
আর গেটের দরজা খুলে তাদের স্বাগতম জানায় হাজুনের দুলাভাই। আর ঠিক তখনই সিয়া এর মোবাইলে গিয়ন উ এর নাম্বার থেকে কল আসে। গিয়নু বলে, আমি আইসিইউ থেকে বের হয়েছি, তুমি আমার দেখা করতে কেন আসোনি, তুমি কোথায় আছো এখন, আমাকে সেই ঠিকানা বলো। তখনই হাজুনের বড় বোন বুঝতে পারে এটি কোনো অশুভ শক্তি কল করেছে, আর সে তৎক্ষণাৎ সিয়াকে মোবাইলে কোনো রকম প্রশ্নের উত্তর দিতে নিষেধ করে দেয়। তখনই সিয়া পজেস হয়ে যায়, তার শরীরের নিয়ন্ত্রণ নিজে পাচ্ছিল না। হ্যাটসেল তার ভাই হাজুনকে বলে, অনেক বেশি শক্তিশালী অতৃপ্ত আত্মার কবলে পড়েছে চিয়া, তাকে রিচুয়াল করে এই বিপদ থেকে বাহির করতে হবে। আর হাজুনকে একটি নিরাপত্তাশীল ঘরের মধ্যে রেখে বলে, যতক্ষণ না তোমার জামাইবাবু তোমাকে ইশারা করবে ততক্ষণ পর্যন্ত তুমি এই ঘর থেকে বের হবে না। এরপরে সে তার হাজবেন্ডের সাথে রিচুয়াল শুরু করে দেয়। তখনই সিয়ার চোখ খুলে যায় আর সে নিজেকে একা একটি আজব জায়গায় খুঁজে পায়। সেখানে হ্যাটসেল আসে আর বলে, আমরা এখন অতৃপ্ত আত্মাদের জগতে রয়েছি, এখানে থেকে বের হওয়ার জন্য আমাদের 3টি দরজা পার করতে হবে। 3টি দরজা পার করতে পারলেই বাস্তব জগতে অশুভ আত্মাদের থেকে মুক্তি পাবে। আর এই দরজা 3টি তৈরি করবে হ্যাটসেল এবং তার স্বামী রিচুয়ালের মাধ্যমে, যেখানে শর্ত হচ্ছে একটি ধূপকাঠি জ্বালানো হবে, সেই ধূপকাঠি পুড়ে শেষ হয়ে যাওয়ার আগেই একটি করে দরজা পার করতে হবে। এভাবে 3টি ধূপকাঠি জ্বালানো হবে, 3টি ধূপকাঠি শেষ হওয়ার আগেই 3টি দরজা পার করে আসতে হবে। এরপরেই হ্যাটসেলের স্বামী হাঙ্গল প্রথম ধূপকাঠি জ্বালিয়ে দেয়, এর মানে প্রথম দরজাটি খুলে দেয়। প্রথম দরজা পার করার আগেই হ্যাটসেল সিয়াকে বলে দেয়, তুমি শুধু সামনের দিকেই চলবে, পেছনের দিকে ফিরে তাকানো যাবে না, যদি পিছনের দিকে ফিরে তাকাও তাহলে সেই অশুভ শক্তি আমাকে দেখে ফেলবে। এই সাদা সুতো যতক্ষণ তোমার হাতে বাঁধা থাকবে ততক্ষণই তুমি সেফ থাকবে। আর এরপরেই হ্যাটসেল বাস্তব দুনিয়ায় চলে আসে আর সিয়া প্রথম দরজা খুলে সে সোজা তার স্কুলে চলে আসে আর মোবাইলের টর্চ জ্বালিয়ে দ্বিতীয় দরজা খুঁজতে থাকে। আর তখনই তার পিছনে হিয়ং উকের আত্মা এসে তাকে ভয় দেখানো শুরু করে আর সিয়া এর সামনে এসে হাসতে হাসতে তার গলা কাটতে থাকে। তখন সিয়া বুঝতে পারে এটি আসলে ভ্রম মাত্র আর তাকে বলে, তুমি আসল না, তুমি নকল। এরপরে সে আবারও দরজা খুঁজতে থাকে। এরপরে সে দ্বিতীয় দরজা খুঁজে পায় এবং সেটি খুলে প্রবেশ করে। এদিকে আসল দুনিয়ায় হ্যাটসেল তার স্বামীকে দ্বিতীয় ধূপকাঠিটি জ্বালিয়ে দিতে বলে, যার সাথে সাথেই সিয়া দ্বিতীয় রাস্তায় পৌঁছে যায়, যেখানে সে তার বাবা মাকে দেখতে পায় যারা কিনা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। আর তাদেরকে দেখে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তারপরও সে দ্বিতীয় দরজা দিয়ে বাহির হওয়ার জন্য রাস্তা খুঁজতেছিল। তখনই তার মায়ের আত্মা তার পা টেনে ধরে আর বলে, আমাকেও সাথে নিয়ে যা। আর এদিকে বাস্তব দুনিয়ায় ধূপকাঠিটি শেষ হয়ে আসতেছিল আর ধূপকাঠি শেষ হয়ে যাওয়া মানে দ্বিতীয় দরজা দিয়ে বেরিয়ে আসার পথ বন্ধ হয়ে যাওয়া। সেখানে সিয়া এবং হ্যাটসেল দুজনে আটকা পড়ে থাকবে। তখনই সিয়া তার মায়ের আত্মাকে ইগনোর করে তৃতীয় দরজাটি খুলে ফেলে আর সাথে সাথেই সিয়া আসল দরজায় চোখ খুলে, যেখানে তার সামনে হাজুন এবং হ্যাটসেলের স্বামী বসে রয়েছে। তখন সে হ্যাটসেলের বিষয় জিজ্ঞেস করে যে উনি কোথায়। তারা দুজনে বলে সে বিশ্রাম নিচ্ছে। তখনই সিয়ায়ের কানে হ্যাটসেলের আওয়াজ আসে। হ্যাটসেল বলতেছিল এটিই 3 নম্বর দরজা, এটি আসল দুনিয়া না। আর হ্যাটসেল সিয়াকে পিছনে ফিরে তাকাতে বারবার বারণ করতেছে। হাজুন এবং ব্যাঙ্গল দুজনেই সিয়াকে পিছনে ফিরে তাকানোর জন্য বারবার চেষ্টা করতেছিল। মূলত এরা দুজনেই ছিল অতৃপ্ত আত্মাদের দুনিয়ায় একটি ভ্রম মাত্র। জোহান সিয়াকে বলে, এই দেখো আমি তোমার জন্য উইশ সেন্ড করেছি। এতেও কাজ না হলে জোহান বারবার চিল্লায় আর বলে, তোমার পিছনে অতৃপ্ত আত্মা দাঁড়িয়ে আছে, পেছনে ফিরে তাকাও, পেছনে ফিরে তাকাও। সিয়া পিছনে ফিরে তাকায় আর সঙ্গে সঙ্গে সেই অতৃপ্ত জগতের আত্মাগুলো হ্যাটসেলকেও দেখে ফেলে। এখন হ্যাটসেলকেও সিয়া এর মতোই তৃতীয় দরজা পার হয়ে আসল দুনিয়ায় চলে আসতে হবে। এদিকে আসল দুনিয়ায় হ্যাটসেল তার স্বামীকে বলে, ওরা আমাকে দেখে ফেলেছে সেখানে। আর এমন সময় সিয়া তার সামনে মৃত ঝুলন্ত লাশগুলো দেখতে পায় এবং সিয়া পজেস হতে শুরু করে। আর এদিকে সময় ফুরিয়ে যাচ্ছিল আর তখনই হ্যাটসেল এসে সিয়াকে নিয়ে তৃতীয় দরজাটি পার করে ফেলে আর সিয়া এর মোবাইলে থাকা গিরিগো অ্যাপসের টাইমার থেমে যায়। তখন হ্যাটসেল বলে, সিয়া এখনো পুরোপুরিভাবে মুক্ত হয়নি। তৃতীয় দরজা পার করার সময় সিয়া যে মোবাইলটি দেখতে পেয়েছিল সেই মোবাইলটি খুঁজে বের করে সেটি নষ্ট করে ফেলতে হবে, তারপরেই এই অভিশাপ থেকে আমরা সকলেই মুক্তি পাবো। আর এই অশুভ মোবাইলটিকে সিয়া এর হাত দিয়েই নষ্ট করতে হবে, কারণ সিয়াই শুধু এই মোবাইলটিকে দেখতে পেয়েছিল। এদিকে নারী গিয়ন উ এর সাথে দেখা করতে যায় হসপিটালে আর সে গিয়ন উ এর সামনে গিয়ে সিয়া এর নামে চুগলি করে। নারী গিয়ন উকে বলে, তোমার সেদিনের ঘটনার কারণে সিয়া আর তোমার সামনে আসতে চায় না। মূলত এটি ছিল গিয়ন উ এর কাছে থেকে সিয়াকে দূরে সরানোর ধান্দা। রাতের বেলায় সকলে ঘুমিয়ে পড়লে সিয়া এর মুখের উপরে রক্তের ফোঁটা পড়তে শুরু করে। সিয়া চোখ খুলতেই তার পুরো দেহ রক্তে ভিজে যায় আর তার সামনে দেখতে পায় একটি গলাকাটা মেয়ে আঙ্গুলের ইশারা দিয়ে পিছনে কিছু একটা বোঝাচ্ছে। যখনই সে পিছনে ফিরে তাকায় আরেকটি আত্মা তার উপরে আক্রমণ করে আর সঙ্গে সঙ্গেই সিয়া এর ঘুম ভেঙে যায় আর সে হ্যাটসেলকে তার স্বপ্নের বিষয়ে জানায়। আমি স্বপ্নে 2 জন আত্মাকে দেখেছি, একজন আমার সামনে আর একজন আমার পিছনে। হ্যাটসেল বুঝতে পারে এই অভিশাপের পিছনে মূলত একটি না 2টি আত্মা জড়িয়ে রয়েছে। পরের দিন সকালে সিয়া, হাজুন এবং ব্যাঙ্গল সেই লাল মোবাইলের খোঁজে বেরিয়ে পড়ে আর গিয়ন উ তার সেদিনের হারিয়ে যাওয়া মোবাইলটি খুঁজতে সিয়া এর বাসায় চলে আসে। সিয়া এর বাসার ভেতরে নারীকে দেখে অবাক হয়ে যায়। তখন নারী গিয়নুকে বলে, আমি আমার ব্যাগটি সেদিন এখানে ফেলে গিয়েছিলাম, সেটি নেওয়ার জন্য আজ এসেছি। এরপরে ঘরে এসে গিয়নু তার মোবাইলটি খুঁজে পায় না
এর জন্য সে নারী এর মোবাইলটি হাতে নিয়ে সেই দিনকার ভিডিও দেখতেছিল, যেন সে দেখতে পায় যখন সে আত্মার কবজে ছিল তখন তার মোবাইলটি কোথায় পড়ে গিয়েছিল। কিন্তু ভিডিওর মধ্যে মোবাইল পড়ে যাওয়ার সময়টুকু রেকর্ড হয়নি। এরপরে সিয়া, হাজুন এবং ব্যাঙ্গল হিয়নুকের ল্যাপটপ ব্রাউজিং হিস্টোরি চেক করে আর দেখতে পায় হিয়ংউক ডিসকর্ডের মধ্যে এক ছেলের সাথে গিরিগো অ্যাপস বিষয়ে কথা বলতো। তারপর তারা সেই ছেলেকে খুঁজে বের করে এবং তার কাছে সকল কিছু জানতে চায়। তারপরে সেই ছেলে বলে, আমি এই অ্যাপস বিষয়ে এত কিছু জানি না। আমাদের স্কুলের মধ্যেই দুজন মেয়ে পড়তো, তারা দুজনেই ছিল বেস্ট ফ্রেন্ড, আর এদের মধ্যে একজন হচ্ছে সামানের মেয়ে। তাদের ফটো সহ একটি পোস্ট দেখছিলাম যেটি এখন ডিলিট হয়েছে, আর এদের দুজনের থেকেই এই অ্যাপসটি তৈরি হয়েছে। আমি এর বেশি আর কিচ্ছু জানি না। আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, সামান হচ্ছে তারাই যারা জাদু, তন্ত্রমন্ত্র এসব কিছু করে। এরপরে আবারও গাড়িতে উঠে হিয়নুকের ল্যাপটপের ক্যাশ মেমোরি খুঁজে একটি ফটো পায় যেখানে সেই মেয়ে দুটিরই ফটো ছিল, আর ছেলেটি এটি কনফার্ম করে যে হ্যাঁ, এ দুটি হচ্ছে সেই মেয়ে। এরপরে সেই ছেলেকে ছেড়ে দিয়ে তারা সেই সামানের ঘরটি খুঁজতে বের হয়। সারাদিন সেই সামানের ঘর খুঁজতে খুঁজতে তারা হয়রান হয়ে যায়, কিন্তু তারপরও কেউ হাল ছেড়ে দেয় না। আর রাতের বেলায় তারা সেই ঘরটি খুঁজে পায়। হাজুন এবং সিয়াকে বাহিরে রেখে ব্যাঙ্গল একাই ঘরের ভেতরে যায়, আর সেখানে তার কাছে একটি দেওয়াল আজব রকম লাগছিল, হয়তো এর ভেতরে কিছু আছে। আর সে উপরের কার্পেটটি তুলে ফেললে একটি দরজা দেখতে পায়, আর দরজাটি খুলে ভেতরে গেলেই দেখতে পারে এটি একটি রিচুয়াল করার জন্য গোপন রুম। এদিকে বাহিরে সিয়া সেই অশুভ আত্মাকে দেখতে পায়, আর সে আত্মাটির পিছু করতে থাকে। আর আত্মাটি দেওয়ালের কাছে গিয়ে মাটির দিকে হাত ইশারা করে কিছু একটা বুঝাচ্ছিল। আর সিয়া সেখানে গিয়ে মাটি সরিয়ে তাদের স্কুলের একটি ড্রেস এবং সেই দুই মেয়ের ফটো খুঁজে পায়। মেয়ে দুটির ফটোতে ব্যাকগ্রাউন্ডে একটি জানালার মধ্যে রেইনবো এর চিত্র অঙ্কন করা ছিল, আর সেই ফটোটি হ্যাটসেলের কাছে পাঠানো হয়। হ্যাটসেল ফটোটি দেখে বলে, এখানে এই জানালাটি দেখতে পাচ্ছ, এই জানালার পাশেই তাদের দুজনের মধ্যে যে কোনো একজন সর্বপ্রথম গিরিগো অ্যাপসের মধ্যে ভিডিও রেকর্ড করেছিল, আর সেখানেই হয়তো প্রথম মোবাইলটি খুঁজে পাওয়া যাবে। আর রক্তে মাখা সেই লাল মোবাইলটি ধ্বংস করে ফেলতে হবে, তাহলে এই অভিশাপ থেকে সকলেই মুক্তি পাবে। আর তখনই হাজুনের মাথায় একটা আইডিয়া আসে, কোনো পিকচার বা ভিডিও এর মেটাডাটা থেকে সেটির লোকেশন খুঁজে পাওয়া যায়। আর আমরা যদি কোনো ক্রমে এই গিরিগো অ্যাপসের সার্ভারে থাকা সকল ভিডিও খুঁজে পাই, তাহলে সেখানে সর্বপ্রথম যে উইশটি সেন্ড করা হয়েছিল সেটিও খুঁজে পাবো হয়তোবা। আর সেই ভিডিও এর লোকেশন ধরে আমরা লাল ফোনটিকেও খুঁজে পাবো। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে ভিডিও শুধু সরকারি রেজিস্টারকৃত সার্ভার থেকে ডাউনলোড করা যায়। আর তখনই সিয়া এর সলিউশন দিয়ে দেয়। সে বলে, আমি কোচ ম্যামের কম্পিউটারে এরকম একটি সার্ভার দেখেছিলাম। আর তখনই তারা তিনজনেই সেখানে পৌঁছে যায়। বাঙ্গুল বাহিরে থাকে, সিয়া এবং হাজুন তারা দুজনেই ভিতরে যায় আর ট্রেনিং কোচ ম্যামের কম্পিউটার ওপেন করে। আর সেখানে গিরিগো অ্যাপসের উইশ সেন্ড করা সকল ভিডিও দেখতে পায়। তারা দুজনেই এটি দেখে অবাক হয় যে তাদের ফ্রেন্ড নারীও একটি উইশ সেন্ড করেছিল, যেখানে সে বলেছিল, আমি দুজন লোকের মৃত্যু দেখতে চাই। প্রথমে ওই গাধা হিয়নুক, এবং দ্বিতীয়ত আমার পেছনে যে বদমাশ বসে রয়েছে তার। আর এই ভিডিও দেখে সিয়া ভাবতে থাকে, নারী যদি উইশ সেন্ড করেই থাকে তাহলে সে এখন পর্যন্ত কি করে বেঁচে রয়েছে। আর সে হয়তো শুরু থেকেই সকল কিছু জানতো, কিন্তু আমাদের কাছে আড়াল করে রেখেছে। এরপরে হিয়নুক মারা যাওয়ার এক রাত আগের নারী এর ফ্ল্যাশব্যাক দেখানো হয় আমাদেরকে, যেখানে নারী তার অন্য ফ্রেন্ডদের সাথে ক্লাবের মধ্যে ছিল। সে তার ক্রাশ গিয়ন উ এর ফটো তাদের কাছে দেখাচ্ছিল, কিন্তু সেখানে থাকা এই ছেলে ফ্রেন্ডটি গিয়ন উ এর ফটো দেখে উপহাস করতেছিল। এর কিছুক্ষণ পরেই নারী হিয়ংউকের দেওয়া গিরিগো অ্যাপসের লিঙ্কটি তাদেরকে দেখায় আর বলে, এই দেখো আমার এক বলদ ফ্রেন্ড কি বলে, এই অ্যাপের মধ্যে উইশ সেন্ড করলেই নাকি সেই উইশটি পূরণ হয়ে যায়। তখন সেখানে বসে থাকা ছেলে ফ্রেন্ডটি বলে, হ্যাঁ এটি মজা করার মতো বিষয় না, কিন্তু এর বদলে যে উইশ সেন্ড করবে 24 ঘন্টা পরে তারও মৃত্যু হয়ে যাবে। আর এই কথাটি নারী কোনোভাবেই বিশ্বাস করে না। সে একটি পেপারের মধ্যে তার বার্থ ডেট লিখে গিরিগো অ্যাপসটি ইনস্টল করে সেখানে উইশ রেকর্ড করতে সময় বলে, আমি দুজন লোকের মৃত্যু দেখতে চাই, প্রথমত হিয়নুক, দ্বিতীয়ত আমার পিছনে যে বদমাশ বসে রয়েছে সে। অবশ্য সে তখন মাতাল অবস্থায় এই উইশটি সেন্ড করেছিল। পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে স্কুলে যেতেই হিয়নুক তার গলা কেটে আত্মহত্যা করে ফেললো। আর সাথে সাথে গিরিগো অ্যাপস থেকে তার মোবাইলে উইশটি গ্রান্টেড হয়েছে তার একটি নোটিফিকেশন চলে আসে। তখনই তার মোবাইলে 24 ঘন্টার জন্য টাইমারটি শুরু হয়ে যায়। সে তখন সেখানে থেকে লুকিয়ে ওয়াশরুমে চলে যায়। আর ওয়াশরুমে চলে যাওয়ার পরেই ক্লাবে থাকা সেই ছেলে বন্ধুটির কথা তার মনে পড়ে। আর সাথে সাথেই সে ইনস্টাগ্রাম চেক করে দেখে ক্লাবের মধ্যে থাকা তার সেই ছেলে বন্ধুটিও মারা গিয়েছে। এরপরে ক্লাসরুমে এসে দেখতে পায় গিয়ন উ সিয়া এর ট্রেনিং ক্যান্সেলের জন্য একটি উইশ করেছিল, সেই উইশটিও তার পূরণ হয়ে গেছে। আর গিয়ন উ এর মোবাইলের মধ্যেও তার টাইমার শুরু হয়ে গেছে। যখন তারা ক্লাসের বাইরে এই অ্যাপস নিয়ে আলোচনা করতেছিল, তখন হাজুন বলেছিল যে এই অ্যাপস কোনো মামুলি অ্যাপস মনে হচ্ছে না, এটিকে কোনোভাবে ডিলেট বা আনইনস্টল করা যাচ্ছে না, আর এটির চলন্ত টাইমারকেও কোনোভাবেই থামানো যাচ্ছে না। তখন নারী তার মোবাইলটি বের করে গিরিগো অ্যাপসটি ওপেন করে দেখে তার টাইমার থেমে গেছে। কিন্তু কি করে, সে অবাক হয়ে যায়, কিন্তু কাউকেই কিচ্ছু বলে না, একদম চুপচাপ থাকে। মূলত টাইমার থেমে যাওয়ার নিয়ম একটাই, ধরুন আপনি একটি উইশ সেন্ড করেছেন, আপনার ইচ্ছে পূরণ হয়ে গেছে এবং টাইমারও শুরু হয়ে গেছে।
আপনার টাইমারটি চলমান, কিন্তু এর মধ্যেই আমি একটি নতুন উইশ চেঞ্জ করেছি, আর আপনার টাইমার শেষ হয়ে যাওয়ার আগেই আমার উইশটি পূরণ হয়ে যায় আর আমার টাইমারটি শুরু হয়ে যায়। ঠিক তখনই আপনার টাইমারটি থেমে যাবে। এটাই হচ্ছে টাইমার থেমে যাওয়ার সিস্টেম। তো যাই হোক, আমরা তো সকলেই জানি এই অ্যাপসটিকে থামানোর জন্য হাজুনের ল্যাপটপ সহ সকলকেই সিয়া তার বাসায় ডেকেছিল। আর যখন গিয়ন উ এর উপরে অতৃপ্ত আত্মা ভর করে, গিয়ন উ সেই আত্মাকে দেখতে পাচ্ছিল, আর তার সাথে নারীও সেই আত্মাটিকে দেখেছিল, কারণ সে উইশ সেন্ড করেছিল। তখন সে মোবাইলটি বের করে ভিডিও রেকর্ড করেছিল, কিন্তু অতৃপ্ত আত্মাটি কোনোভাবেই ক্যামেরায় ধরা পড়েনি। এরপরে হাজুন আর সিয়া যখন তার বোনের কাছে চলে গিয়েছিল, সিয়া এর বাসা থেকে নারী গিয়ন উ এর মোবাইল নিয়ে এসেছিল। এরপরে নারী টাইমার থেমে যাওয়ার পুরো ট্রিক্সটি বুঝতে পারে। সাথে সাথে সে হাজুনকে লিখতেছিল যে আমি টাইমারটি থেমে যাওয়ার টিপস খুঁজে পেয়েছি। কিন্তু মেসেজটি সেন্ড করার আগেই হাজুন নারীকে বলে টাইমার থেমে যাওয়ার ট্রিক্স খুঁজে পেয়েছি আমরা, আমি গিয়ে তোমাকে সামনাসামনি বলবো। তখন নারী তার লেখা এসএমএসটি আর সেন্ড করে না। এরপরে সে সিয়া এর বাসায় চলে যায় আরো কিছু খোঁজার জন্য, কিন্তু সেখানে আর কিছু খুঁজে পায় না, আর সিয়া এর বাসাতেই ঘুমিয়ে পড়ে। সকাল হতেই সেখানে গিয়ন উ চলে আসে। তখন সে সিয়া এর কাছে মোবাইলটি নিয়ে আবারও সেই ভিডিওটি দেখতে থাকে, আর বলে সেদিন ঘরের ভিতরে আমরা ছাড়াও আমি অন্য কাউকে দেখতে পেয়েছি, যে আকাশে ভাসতেছিল আর আমাদের স্কুলেরই ইউনিফর্ম পরেছিল, তার মুখে আঘাতের চিহ্ন ছিল, কিন্তু আমি তাকে সেই দিনই প্রথম দেখেছি। এরপরে গিয়ন উ নারীকে বলে আজ রাতে আমার সাথে একটু স্কুলে যেতে পারবে? আমার একা যেতে কিছুটা ভয় লাগে, তাই তুমিও আমার সাথে চলো, আমি সেখানে গিয়ে কিছু ডকুমেন্টস চেক করব। এরপরে সিন চলে আসে প্রেজেন্টে। যেই রাতে হাজুন এবং সিয়ার ট্রেনিং রুমে ভিডিও খুঁজতে আসলো, ঠিক সেই রাতেই নারী এবং গিয়নু স্কুলে ঢুকে পড়ল আর নার্সের অফিসে ঢুকে পড়ে, আর সেখানে তারা প্রিভিয়াস স্টুডেন্টদের ফাইল চেক করতে থাকে। তখন গিয়নু খনশিউন নামের একটি ফাইল খুঁজে পায়। সেই ফাইলের নামের মেয়েটির মুখের মধ্যেও একটি কাটা দাগ ছিল, যা তার দেখা অতৃপ্ত আত্মার সাথে মিলে যাচ্ছে। এরপরে গিয়নু নারীকে বলে তুমিও সেদিন সেই আত্মাকে দেখেছিলে, তুমি মোবাইলটি খালি জায়গার দিকে ঘুরিয়ে ভিডিও করতেছিলে যেখানে ওই আত্মাটি দাঁড়িয়েছিল, কেন তুমি আমাদের কাছে এসব লুকিয়ে যাচ্ছ? তখন নারী কিছুটা ভয় পেয়ে যায় আর চাকু নিয়ে গিয়ন উ এর দিকে তাক করে। তারপর সে অস্বীকার করতে চাইলেও সত্যিটা বলে দেয় যে আমি সেদিন হিয়ংউকের জন্য উইশটি মাতাল অবস্থায় করেছিলাম, কিন্তু আমি এসব কিছুই বুঝতে পারিনি। আর তখনই সেই প্রেতাত্মাটি নারী এর উপরে ভর করে, আর নারী এর মাধ্যমে একটি কেচি দিয়ে গিয়ন উ এর বুকে আঘাত করে সেখানে থেকে পালিয়ে যায় নারী। তখন কাছের দরজাটি লক হয়ে গেলে গিয়ন উ সেটি আর খুলতে পারে না। গিয়ন উ দরজাটি তখন ভাঙার চেষ্টা করলে দরজার উপরে খনশিউনের সেই মৃত আত্মাকে দেখতে পায়। এই দেখে সে জীবন বাঁচানোর তাগিদে ভয়ে দৌড় দেয়, কিন্তু আত্মাটি তার উপরে ভর করে তার নিজের হাত দিয়ে তার গলার মধ্যে আঘাত করতে শুরু করে। এটি আপনাদের বলে রাখা ভালো যে লং জাম্প ট্রেনিং সেন্টার এবং স্কুল একই জায়গায়। তো হাজুনের দুলাভাই ব্যাঙ্গুল স্কুলের বাহিরেই ছিল। সে তার কম্পাসের মধ্যে কোনো অশুভ শক্তির অবস্থান টের পায়, আর সে দৌড়ে এসে তার হাতে থাকা ছুরিটি দিয়ে কাচের দরজা ঢিল মারলে সেই শব্দ শুনে গিয়ন উ হুঁশ ফিরে পায়। তখন ব্যাঙ্গল গিয়নুকে জিজ্ঞেস করে তুমি যার নাম নিয়ে চিল্লাচ্ছ সে কে? আর ঠিক তখনই আবারও কম্পাস অনেক জোরে ঘুরতে শুরু করে, তার মানে আত্মাটি তাদের আশেপাশেই কোথাও রয়েছে। আর সে আত্মাটি দরজার ভাঙ্গা কাচের টুকরো দিয়ে ব্যাঙ্গলের চোখের ভুরুতে আঘাত করে। যেহেতু আত্মা তাকে আঘাত করেছে, আর তখন সেও তার নিজ চোখে সে আত্মাকে দেখতে পায়। আর এদিকে হাজুন এবং সিয়া সার্ভার থেকে গিরিগিও অ্যাপসের সকল ভিডিও তাদের পেন ড্রাইভে ডাউনলোড করে ফেলে। আর তখনই আচানক বিদ্যুৎ চলে যায়, আর এরপরের কাহিনী চলে যায় একদম অতীতে, যেখানে থেকে এই গিরিগিও অ্যাপসের সৃষ্টি এবং এই অতৃপ্ত আত্মা দুইটির রহস্য শুরু। সিনের শুরুতে লাল চোখওয়ালা দোহেরিয়ং নামের এই মেয়েটিকে আমরা দেখতে পাই। ঠান্ডার কারণে তার চোখে চুলকানি হয়েছে। তো যাই হোক, সে এসেছে মূলত তার বান্ধবী খনশিউনের বাসায় তাকে খোঁজার জন্য। খনশিউনের মা দোহেরিয়ংকে ঘরের ভেতরে নিয়ে আসে, আর রিচুয়ালের মাধ্যমে অল্প সময়েই তার চোখটি ভালো করে দেয়। এরপরে দোহেরিয়ং নিজের চোখ দেখে বলে আন্টি, আপনি তো কামাল করে দিয়েছেন, আমার চোখ তো কোনো ডক্টরও ঠিক করে দিতে পারেনি। এরপরে খনশিউনের মা দোহেরিয়ংকে বলে খনশিউন আমার কাছে আসেনি, সে আমাকে পছন্দ করে না, আমি রিচুয়াল করি যা সে ঘৃণা করে। এরপর দেখতে পাই একটি মেটাল শপের দোতলায় ভাড়া থাকতো। দোহেরিয়ং তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, আর এরপরে দুজনে স্কুলের দিকে রওনা দেয়। স্কুলে যাওয়ার পথে আমরা জানতে পারি খনশিউন কোডিং এবং অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করে। তাদের একটি অ্যাপস তৈরি করার পরিকল্পনা চলছে। স্কুলে পৌঁছে যাওয়ার পরে খনশিউনের দুইটি ছেলে ফ্রেন্ডকে দেখতে পাই। তার মধ্যে হানগিথেই নামের ছেলেটিকে দোহেরিয়ং অনেক পছন্দ করত, কিন্তু কখনো সেটি বলা বা প্রকাশ করার সাহস পায়নি। ক্লাস শেষে খনশিউন অ্যাপস বানানোর আলোচনা করতে তার অন্য বন্ধুদের সাথে ক্লাবে চলে যায়, আর দোহেরিয়ং একা একা বাসায় চলে আসে। ফেরার পথে খনশিউনের মায়ের সাথে তার দেখা হয়ে যায়। খনশিউনের মা জাদুবিদ্যা জানতো বলে দোহেরিয়ং ও তার মাকে পছন্দ করত। তো এই খাতিরে খনশিউনের মা দোহেরিয়ংকে তার বাড়িতে নিয়ে আসে এবং উপরের তলায় রিচুয়াল করার ঘরে নিয়ে আসে।
সেই ঘরের ভেতরে থাকা সকল কিছুই দোহেরিয়ং এর কাছে আকর্ষণীয় লাগতেছিল। তখন খনসুনের মা বলে, এখানে থেকে তোমার যেটি পছন্দ তুমি সেটি নিয়ে যেতে পারো। তখন দোহেরিয়ং সাদা সুতোয় ঝুলানো কাঠের পুতুল পছন্দ করে আর জিজ্ঞেস করে এটির নাম কি। তখন খনসুনের মা বলে, এটিকে থলমি বলে। গলায় সুতো দিয়ে ঝুলিয়ে রাখার মতলব হচ্ছে তুমি যে কাউকে তোমার ইচ্ছে মতো এভাবে কন্ট্রোল করতে পারবে। তখন একটি থলমি দোহেরিয়ং এর হাতে দেয় আর এটিকে কিভাবে পরিচালনা করতে হয় সেটি তাকে জানিয়ে দেয়। তুমি যাকে কন্ট্রোল করতে চাও তার চুল, পোশাক, রক্ত অথবা যে কোনো জিনিস নিয়ে রেশমের সুতো দিয়ে এর গলায় পেঁচিয়ে দিতে হবে। তারপর মানুষের মতো এর উপরে চোখ এবং মুখ বানিয়ে দিতে হবে। আর এই থলমিকে শক্তিশালী করার জন্য জীবিত মানুষের তাজা রক্ত লাগবে, যা এর উপরে কিছুক্ষণ ছিটিয়ে দিতে হবে, তাহলেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এদিকে খনসুন তার মায়ের বাসায় এসে দেখতে পায় দোহেরিয়ং তার মায়ের সাথে আড্ডা দিচ্ছে। তারপর দোহেরিয়ং বেরিয়ে এসে খনসুনের রাগ ভাঙানোর চেষ্টা করলে সে তাকে অনেক বকাঝকা করে এবং সেখানে থেকে চলে আসে তার থাকার জায়গায়। তার পেছনে পেছনে দোহেরিয়ংও চলে আসে। তারপর তার কাছে ক্ষমা চায় এবং বলে, আমি আর কখনো তোমার মায়ের আশেপাশেও ঘেসবো না, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। তারপর খনসুন তাকে বলে জন্ম তারিখ লিখে মন থেকে কিছু চাইলে সেটি পূরণ হয়ে যায়। তখন দোহেরিয়ং মাথা নাড়িয়ে বোঝায় যে না, আমি কখনো শুনিনি। এদিকে খনসুন তার খাতার মধ্যে তার জন্ম তারিখ এবং তার নাম লেখে আর মনের দুঃখ প্রকাশ করতে করতে বলে, আমি চাই আমার মা আজ রাতেই মারা যাক, আর এটাই আমার ইচ্ছে। এরপর দোহেরিয়ংকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার কোনো ইচ্ছে পূরণ করতে চাও? তখন দোহেরিয়ং বলে যে হ্যাঁ, আমি চাই হানগিথে আমার সাথে ডেট করুক। এরপর দোহেরিয়ংও খাতার মধ্যে তার জন্মদিন এবং নাম লিখে তার ইচ্ছে পূরণ করার জন্য তার মনের ইচ্ছেটি প্রকাশ করে আর সেটি খনসুন তার মোবাইলের মধ্যে রেকর্ড করে তার তৈরি গিরিগো অ্যাপসের মধ্যে সেন্ড করে দেয়। পরের দিন বাসে করে স্কুলে যাওয়ার সময় দোহেরিয়ং খনসুনকে বলে, তুমি যে অ্যাপসটি তৈরি করেছো না, দেখবে সেই অ্যাপসটি অনেক জনপ্রিয় হবে। তোমার তৈরি করা অ্যাপসের সামনে ইচ্ছে প্রকাশ করার পর থেকে আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমার ইচ্ছেটি পূরণ হয়ে যাবে। তো স্কুলে পৌঁছানোর পরে ক্লাস শেষে হানগিথে দোহেরিয়ং এর দিকে তাকিয়েছিল। এটি দেখে দোহেরিয়ং লজ্জায় দৌড় দেয়। বাড়িতে ফেরার সময় দোহেরিয়ং খনসুনকে বলে, তোমার তৈরি অ্যাপস মনে হয় কাজ করতেছে। হানগিথে আজ আমার দিকে 2 বার তাকিয়েছে। তো যাই হোক, খনসুনের মা মদ আনার জন্য বাইরে গেছিল। ফিরে এসে দেখে খনসুন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। মহিলা ভেতরে এসে দেখে তার রিচুয়াল করা সকল কিছুই খনসুন ভেঙে দিয়ে গেছে। এতে সকল অশুভ শক্তি নারাজ হয়েছে আর মহিলা বুঝতে পারে খনসুন বিপদের মধ্যে রয়েছে। কিছু পোকা খনসুনকে আক্রমণ করার জন্য এগিয়ে যাচ্ছিল। তখনই খনসুনের মা তার স্কুল ড্রেস, চুল এবং একটি ছবি দিয়ে রিচুয়াল শুরু করে দেয়, যেন তার কোনো ক্ষতি না হয়। তার উপরে হওয়া আক্রমণ যেন তার মায়ের উপরেই হয়। রিচুয়াল করা শেষে ওই ঘরের দরজা পুরোপুরিভাবেই বন্ধ করে দেয় আর এদিকে খনসুন আক্রমণ থেকে বেঁচে যায়। পরের দিন সকালে দোহেরিয়ং খনসুনের মায়ের কাছে আবারও যায়। সেখানে গিয়ে দেখতে পায় তার মা খনসুনের ড্রেস মাটিতে পুঁতে রাখছে। তার শরীরের অবস্থা অনেক খারাপ, যা দেখে দোহেরিয়ং ভয় পেয়ে যায়। তখন খনসুনের মা তার হাতে একটি রক্ষা কবচ দেয় আর চুপ করে এটি খনসুনের ব্যাগের ভেতরে রাখতে বলে। দোহেরিয়ং খুব তাড়াতাড়ি স্কুলে চলে আসে। এরপরে সে তাকে তার মায়ের অবস্থা বলতে গিয়েও চুপ হয়ে থাকে, কারণ তার মায়ের কথা বললেই সে হয়তো তার উপরে আবারও রাগ করতে পারে। তাই সে আর কিছুই বলে না। ক্লাস শেষে সকলে বাইরে চলে গেলে দোহেরিয়ং রক্ষা কবচটি খনসুনের ব্যাগে রাখতে যায়। তখনই খনসুন তার ফ্রেন্ড সহ ক্লাসে চলে আসে আর সেই অবস্থাতেই দোহেরিয়ংকে দেখে ফেলে। সে তাকে অনেক জোরে থাপ্পড় মারে এবং অপমান করে। এরপরেও সে থেমে যায় না, বরং ভরা ক্লাসের মধ্যেই দোহেরিয়ংয়ের করা সেই রাতের ভিডিওটি সকলের সামনেই প্লে করে দেয় এবং সাথে সাথে ভিডিওটি সকলের মোবাইলেই চলে যাচ্ছিল। সেখানে দোহেরিয়ং নিজেকে অনেক অপমানিত বোধ করতেছিল। তখনই সেখানে হানগিথে আসে আর দোহেরিয়ংকে অনেক অপমান করতে থাকে এবং তাকে অনেক খারাপভাবে মারধর করে। সেই সময়ের মধ্যেই দোহেরিয়ং তার নেম ট্যাগটি খুলে নেয়। এরপর বাসায় এসে খনসুনের বিছানা থেকে চুল নিয়ে দুটি থলমির একটিতে খনসুনের চুল এবং অপরটিতে হানগিথে এর নেম ট্যাগটি দিয়ে রেশম সুতো দিয়ে বেঁধে দেয়। এরপরে কাঠের দেয়ালের উপরে তার জন্মদিন এবং নাম লেখে। এরপরে গিরিগো অ্যাপসটি ওপেন করে আর ভিডিও রেকর্ড করতে শুরু করে আর বলে, তুমি তো বলেছিলে জন্মদিন আর নাম লিখে মন থেকে কোনো কিছু চাইলে তা পূরণ হয়ে যায়। এই পাগল আজকে সেটাই করতে যাচ্ছে। তুমি যেভাবে আমাকে শিখিয়েছিলে, আমি চাই তোমরা সকলেই মারা যাও, আর এটাই আমার ইচ্ছে। আর এটি বলা শেষ হতেই সে কাটার দিয়ে তার গলা কেটে সুসাইড করে আর সাথে সাথেই সেই ভিডিও সকলের মোবাইলে চলে যেতে শুরু করে। হানগিথে এবং খনসুন ভিডিওটি দেখার পরে সাথে সাথেই ঘাবড়ে যায়। অন্য কেউ ভিডিওটি দেখার আগে সেটি ডিলিট করার জন্য খনসুন স্কুলে চলে যায়। ল্যাবে থাকা কম্পিউটার থেকে সেই ভিডিওটি ডিলিট করার চেষ্টা করলে কোনোভাবেই ডিলিট হচ্ছিল না। তারপরে সে সার্ভার রুমে গিয়ে পুরো সার্ভারটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে সেই সার্ভারটিও বন্ধ করে দেওয়া সম্ভব হচ্ছে না। তখন সার্ভার রুমে থাকা সকল মনিটরের মধ্যে দোহেরিয়ংয়ের ভিডিওটি প্লে হয়ে যায়। এদিকে হানগি থেকে শক্তিশালী আত্মারা কবজ করে নেয়। রাস্তায় পড়ে থাকা কাচের টুকরো তুলে নিয়ে তার হাত দিয়েই তার গলা কেটে তাকে হত্যা করে ফেলে।
এদিকে খনশিউনেরও একই অবস্থা। সে তার গলা কাটা থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে তার গাল কেটে যায়, এরপর মাটিতে পড়ে যায়। তখন আমরা দেখতে পারি খনশিউনও কোনো একটি উইশ সেন্ড করেছিল আর সেটিও তার পূরণ হয়ে যায়, কিন্তু তার উইশটি কী ছিল এখনও সেটি জানা যায়নি। যখনই খনশিউন মারা যায় তখনই দোহেরিয়ংয়ের মোবাইলের মধ্যেও নোটিফিকেশন আসে যে তার ইচ্ছে পূরণ হয়ে গেছে। তো আমরা বুঝতে পারি এখানে থেকে গিরিগো অ্যাপসের রহস্য শুরু হয়েছে। এরপরে সিন চলে আসে প্রেজেন্টে, যেখানে নারী একটি রড দিয়ে হাজুন এবং সিয়া এর উপরে আক্রমণ করে। তখন সিয়া বলে যে আমি তোমার উইশ করা ভিডিওটি দেখেছিলাম, আমরা জানি তুমি ইচ্ছে করে এসব করোনি। হাজুনের বোন আমাদেরকে সাহায্য করতেছে, তুমি আমাদের সঙ্গেই থাকো। আর ঠিক তখনই খনশিউনের আত্মা নারীকে আবারও তার কবজায় নিয়ে নেয়। যখনই নারী আবার তাদেরকে আক্রমণ করার চেষ্টা করে তখনই গিয়নু এবং বেঙ্গল সেখানে চলে আসে, আর বেঙ্গল তার জাদুর ছুরিটি দিয়ে সে আত্মাকে ঢিল ছুঁড়ে মারে। আত্মাটি তখন সেখানে থেকে চলে যায়। এরপরে সকলে হসপিটালে আসে এবং যে যতটুকু আহত হয়েছিল ট্রিটমেন্ট নেয়। এরপরে চারজনে মিলে গিরিগো অ্যাপসে উইশ করা সেই প্রথম ভিডিওটি দেখে, মানে হলো দোহেরিয়ংয়ের উইশ করা সেই ভিডিওটি। আর তারা বুঝতে পারে এই ভিডিও এর কারণেই অ্যাপসটি অভিশপ্ত হয়েছে। সিয়া বলে আমাদের এই মোবাইলটির লোকেশনে যেতে হবে এবং সেটি নষ্ট করে ফেলতে হবে। আর তখন হাজুন ভিডিও এর মেটাডাটা থেকে লোকেশন বের করে, আর তারা সকলেই সেই লোকেশনে চলে যায়। আর তারা সকলে সেই এলাকায় পৌঁছে যাওয়ার পরে খনশিউনের সেই প্রেতাত্মা তাদের পিছু করতে থাকে। তাদের গাড়িতে থাকা ম্যাপস এর নেভিগেশন উল্টাপাল্টা চলতে শুরু করে। রাস্তায় থাকা ড্রাইভারবিহীন একটি খালি ট্রাক এসে তাদের গাড়িতে লাগিয়ে দেয়, কিন্তু তাদের কারোরই তেমন কোনো ক্ষতি হয় না। তখন সকলেই বুঝতে পারে এটি খনশিউনের প্রেতাত্মারই কাজ। আর তখনই বিদ্যুতের পিলার থেকে একটি লোহার পাইপ খুলে দেয়, যা সোজা এসে বেঙ্গলের পিঠ দিয়ে ঢুকে যায়। তখন সে সিয়াকে বলে যে আমার চিন্তা বাদ দিয়ে তোমরা দ্রুত সেই মোবাইলটি খুঁজো, আর এটি তোমার হাত দিয়েই নষ্ট করে ফেলতে হবে। আর তার হাতে থাকা ছুরি এবং কম্পাসটি গিয়ন উ এর হাতে দিয়ে বলে সিয়াকে দেখে শুনে রেখো। তারপর তারা দুজনেই সেই মোবাইলটি খোঁজার উদ্দেশ্যে চলে যায়। এদিকে হাজুন তার বোন জামাইকে নিয়ে হসপিটালে চলে আসে চিকিৎসা করার জন্য। এদিকে গিয়ন উ এবং সিয়া খুঁজতে খুঁজতে সেই রংধনুওয়ালা জানালাটি খুঁজে পায়, আর দুজনেই দোতলায় সেই ঘরের ভিতরে চলে যায়। আর সিয়া মোবাইলটিকেও দেখতে পারে, আর যখনই সে মোবাইলটিকে নিতে যাবে ঠিক তখনই পিছন থেকে নারী তাকে অ্যাটাক করে। মূলত নারীকে নিয়ে এসেছে সেই খনশিউনেরই প্রেতাত্মা। নারী সিয়া এর গলায় কাটারটি ঢুকাতে যাবে, আর তখনই গিয়নু সেখানে চলে আসে। সে দেখতে পায় খনশিউনের আত্মা সিয়ার উপরে অ্যাটাক করেছে। গিয়ন উ আকপিস না ভেবে জাদুর ছুরিটি সেই প্রেতাত্মার পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। আর এরপরেই নারী আবার নিজের হুঁশে ফিরে আসে। সিয়া আগে স্ট্যান্ড থেকে মোবাইলটি খুলে নেয়। এরপর নারী এর কাছে এসে বলে আমাদের সাথে চলো, সবকিছুই ঠিক হয়ে যাবে। তখন নারী আবারও আত্মার কন্ট্রোলে চলে যায়, আর সিয়া এর হাত ধরে তার হাত থেকে সাদা নিরাপত্তা সুতোটি খুলে দেয়, যা হেডসেল তার হাতে বেঁধে দিয়েছিল সুরক্ষার জন্য। সুতোটি খুলে যাওয়ার সাথে সাথেই সিয়াকেও আত্মা তার কন্ট্রোলে নিয়ে নেয়। তখন গিয়নু সিয়াকে নিয়ে হেডসেলের কাছে চলে আসে। হেডসেল গিয়নুকে জানায় তুমি যখন জঙ্গলের ভেতরে চলে আসবে তখন একটি সুতোয় বাঁধা বড় ফানুস দেখতে পাবে, ঠিক সেখানেই চলে আসবে। গিয়নু পাহাড়ের কিনারায় এসে সিয়াকে একটু নামিয়ে রেখে ফানুসটি খুঁজতে থাকে, আর তখনই খনশিউনের আত্মা গিয়নুকে পাহাড়ের খাদে ফেলে দেয়, আর সিয়ার ভেতরে ভর করে। সিয়া অন্যরকমভাবে হাসতে থাকে আর বলতে থাকে তুমি যতই চেষ্টা করো সিয়াকে আর কোনোভাবেই বাঁচাতে পারবে না। গিয়নু অনেক কষ্ট করেই উপরে ওঠে। এরপরে ফানুস দেখার পরে সিয়াকে নিয়ে হেডসেলের কাছে চলে আসে, আর হেডসেলকে বলে যে কোনো কিছুর বিনিময়ে হলেও সিয়াকে সুস্থ করে দাও। হেডসেল তার জাদুর তীর দিয়ে মোবাইলটি নষ্ট করে ফেলে, কিন্তু তারপরও সিয়া কোনোভাবেই সুস্থ হয়ে উঠছিল না। তখন হেডসেল বুঝতে পারে দোহেরিয়ংয়ের মোবাইল অভিশপ্ত ছিল না, অভিশপ্ত মূলত খনশিউনের মোবাইল ছিল। এখন খনশিউনের মোবাইলটি খুঁজে সেটি ধ্বংস করতে হবে। এরপর হেডসেল আবারও রিচুয়াল শুরু করে এবং সিয়া সহ সেই আত্মার দুনিয়ায় চলে যায়। সেখানে যাওয়ার পরে দোহেরিয়ংয়ের আত্মা সিয়াকে সার্ভার রুমের দিকে যেতে বলছিল, কারণ খনশিউনের মোবাইলটি সেখানেই পড়ে রয়েছে। মূলত দোহেরিয়ংয়ের আত্মা প্রথম থেকেই তাদেরকে হেল্প করার চেষ্টা করছিল। যখন তারা সার্ভার রুমের দিকে যায় তখন নারী এবং খনশিউনের আত্মা তাদের দুজনের উপরেই হামলা করে। খনশিউন বারবার হামলা করে হেডসেলের উপরে, আর নারী হামলা করে সিয়ার উপরে। অনেক লড়াইয়ের পরে সিয়া নারীকে আহত করে সার্ভার রুমে ঢুকে পড়ে, আর সেখানে খনশিউনের অতৃপ্ত মোবাইলটি খুঁজে পায়, আর মোবাইলটি নিয়ে সোজা হেডসেলের কাছে চলে আসে। হেডসেলের দিকে খনশিউনের প্রেতাত্মার সাথে লড়াই করতেছিল। হেডসেল সিয়ার হাতে মোবাইলটি দেখার সাথে সাথেই সে তার জাদুর তীর নিক্ষেপ করে মোবাইলটি ধ্বংস করার জন্য, কিন্তু তীরটি মোবাইলে না লেগে পাশ দিয়ে চলে যায়। সিয়া সময় নষ্ট না করে তীরটি নিজে হাতে তুলে নিয়ে মোবাইলটি সেখানেই নষ্ট করে ফেলে। আর এরপরেই এই জগৎ থেকে খনশিউনের আত্মা আত্মাদের দুনিয়ায় চলে যায়। সিন কাট হয়ে গেলে আমরা দেখতে পারি খনশিউনের আত্মার অভিশাপ থেকে মুক্তি পেয়ে সকলে মিলে হিয়ংউকের আত্মার জন্য মঙ্গল কামনা করতেছিল। সেখানে হেডসেলের স্বামী ব্যাঙ্গলও উপস্থিত। সে চিকিৎসা নিয়ে ভালো হয়ে গেছে। তারা আনন্দে অনেক হাসি তামাশা করতেছিল। আর এখানেই সিরিজটি শেষ হয়ে যায়। সিরিজটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমার কাছে দুইটি বিষয় কিরকম উদ্ভট লেগেছে। প্রথম বিষয়টি হচ্ছে নারী উইশ সেন্ড করেছিল, আর তারপরে গিয়নু উইশ সেন্ড করে আর সেটি পূরণ হয়ে যাওয়ায় নারী এর টাইমার থেমে যায়। তো সেই সমাজে গিরিগো অ্যাপস তো অনেকেই ব্যবহার করত। হাজুন যখন সার্ভার থেকে উইশের রেকর্ডগুলো ডাউনলোড করলো তখন দেখলাম অনেকেই উইশ সেন্ড করেছে। তাহলে তো এভাবে অনেকেরই টাইম থেমে যাওয়ার কথা, শুধু নারী এরই টাইম কেন থেমে গেল?
আর দ্বিতীয় বিষয়টি হলো দোহেরিয়ং এর মোবাইল তো তারা প্রেজেন্ট টাইমেই খুঁজে আনে, যেখানে সে সুসাইড করেছিল সেখানে থেকে। তো এভাবেই তো খনশিউনের মোবাইলটিও সার্ভার রুম থেকে খুঁজে পাওয়া যেত, কারণ সার্ভার রুমের মধ্যেই খনশিউনের মৃত্যু হয়েছিল। তাহলে খনশিউনের মোবাইলটি খুঁজে পেতে কেন রিচুয়াল করে আত্মাদের জগতে গিয়ে তারপর সেই মোবাইলটি সার্ভার রুম থেকে খুঁজে পেতে হবে? বাস্তব জীবনেই তো দোহেরিয়ং এর মতো খনশিউনের মোবাইলটিও খুঁজে পাওয়া যেত। তো যাই হোক, সিরিজটি শেষ হয়ে যাওয়ার পর আমাদের ছোট করে একটি সিগন্যাল দেওয়া হয়। ইয়ংউকের ডিসকর্ড অ্যাকাউন্টে তার একটি ফ্রেন্ড ছিল, যে কিনা স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় নারী এর মোবাইলটি খুঁজে পায় আর বাসায় এসে মোবাইলটি আনলক করে গিরিগো অ্যাপসটি ওপেন করে। আর এই সিগন্যালের মাধ্যমে সম্পূর্ণরূপে সিরিজটি শেষ হয়ে যায়। মূলত আমাদের জন্য সিজন 2 খুব শীঘ্রই আসতে চলেছে।